জিওগ্রাফি এট এ গ্লান্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। করোনা এই অতিমারীর সময় আমরা শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সকলেই কিন্তু আজ গৃহবন্দী। বিদ্যালয় থেকে অনেক দিন দূরে আছো তোমরা, কিন্তু শিক্ষাকে আমরা কিন্তু গৃহবন্দী কিছুতেই হতে দেব না। তাই আমার ক্ষুদ্র প্রয়াস তোমাদের কাছে পৌঁছে যাওয়ার। ভূগোলের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং তোমরা অবশ্যই সাথে আছো বলেই এতদূর পথ চলেছি। তোমরা ভিডিও দেখে যদি কিছুটা হলেও উপকৃত হও তাহলে কিন্তু আমার সার্থকতা। তাহলে চলো। আগের অধ্যায়গুলোতে আমরা দেখেছি যে জেট বায়ুর প্রভাব কিভাবে হয়েছে। তো আজ আমি আলোচনা করব এল নিনো ও লা নিনা। সমুদ্র স্রোত ও বায়ুমণ্ডলের যে বায়ু প্রবাহের মধ্যে যে গভীর সম্পর্ক আছে তা স্পষ্ট বোঝা যায় দক্ষিণ আমেরিকার পেরু ও ইকুয়েডরের উপকূলে এল নিনো ও লা নিনা আবির্ভাবের মধ্য দিয়ে। দেখো, তোমরা এল নিনো লা নিনা ছোটবেলা থেকেই পড়ে আসছো, কিন্তু আজকে আমরা এর একটা স্পষ্ট ধারণা পাব। এল নিনো ও লা নিনা হলো সম্পূর্ণ বিপরীতধর্মী দুটি সামুদ্রিক জলবায়ুর অবস্থা। প্রশান্ত মহাসাগরের ক্রান্তীয় সমুদ্র যখন সাধারণ অবস্থা থেকে বেশি উষ্ণ হয় তখন সেই অবস্থাকে বলা হয় এল নিনো, আর যখন উষ্ণতা কম হয় তখন তাকে বলা হয় লা নিনা। স্প্যানিশ ভাষায় এল নিনো শব্দের অর্থ ছোট্ট যিশু, চাইল্ড ক্রাইস্ট, এবং লা নিনার অর্থ ছোট্ট বালিকা, লিটল গার্ল। যে বছর সাধারণ অবস্থা বিরাজ করে তাকে বলা হয় লা নাদা, অর্থাৎ স্প্যানিশ শব্দ লা নাদা এর অর্থ হলো দ্য নাথিং, অর্থাৎ কোনো কিছুই হয় না, সেটা হচ্ছে লা নাদা। এবার চলো দেখে নিই এল নিনো ও লা নিনার সংজ্ঞা আমরা যদি বলি তাহলে কি বলতে হবে। সাধারণ অবস্থায় প্রশান্ত মহাসাগরের পূর্বে নিরক্ষীয় অঞ্চলে পেরু ও ইকুয়েডর উপকূল বরাবর দক্ষিণ থেকে উত্তরমুখী শীতল পেরু বা হাম্বল স্রোত আসে। কোনো কোনো বছর এই অঞ্চলে উত্তর থেকে উষ্ণ জলের স্রোত, যা এল নিনো স্রোত নামে পরিচিত, এসে অঞ্চলটিকে ঢেকে ফেলে এবং অঞ্চলটির উষ্ণতা বেড়ে গিয়ে নিম্নচাপের সৃষ্টি হয়। এই অবস্থায় প্রশান্ত মহাসাগরের পূর্বে পেরু ও ইকুয়েডর উপকূল বরাবর প্রবল বৃষ্টি এবং পশ্চিমে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া অঞ্চলে খরার সৃষ্টি হয়। প্রশান্ত মহাসাগরের পূর্বে উষ্ণতা বৃদ্ধির এই ঘটনাকে বলা হয় এল নিনো। ঠিক আছে, এই হলো এল নিনোর সংজ্ঞা। লা নিনা কি? লা নিনা হলো এল নিনোর ঠিক বিপরীত অবস্থায়। কোনো কোনো বছর পেরু ও ইকুয়েডর উপকূলে উষ্ণতা সাধারণ অবস্থা থেকে বেশ কিছুটা কমে যায়। যে বছর এরূপ অবস্থা সৃষ্টি হয় সেই বছর প্রশান্ত মহাসাগরের পূর্বে উচ্চচাপ এবং পশ্চিমে নিম্নচাপ বিরাজ করে। ফলে পেরু ও ইকুয়েডর উপকূলে অনাবৃষ্টি এবং অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া অঞ্চলে প্রবল বৃষ্টি দেখা যায়। প্রশান্ত মহাসাগরের পূর্বে উষ্ণতা হ্রাসের এই ঘটনাকে বলা হয় লা নিনা। তাহলে বোঝা গেল। এবার দেখো যে প্রশান্ত মহাসাগরে এল নিনো ও লা নিনা একটি চক্রের মাধ্যমে গড়ে 2 থেকে 7 বছর অন্তর আবর্তিত হয়। এই চক্রটি এনসো অর্থাৎ এল নিনো সাদার্ন অসিলেশন নামে পরিচিত। প্রশান্ত মহাসাগরে এনসো চক্রের উষ্ণ পর্যায় হলো এল নিনো আর শীতল পর্যায় হলো লা নিনা। তাহলে বোঝা গেল যে এনসোর উষ্ণ অংশটা হলো, উষ্ণ পর্যায়টা হলো এল নিনো আর শীতল পর্যায় হলো লা নিনা। এবার চলো দেখে নিই এল নিনো ও লা নিনার উৎপত্তি কিভাবে হয়। এল নিনো ও লা নিনার উৎপত্তি একটি প্রাকৃতিক ঘটনা। প্রশান্ত মহাসাগরের ক্রান্তীয় মণ্ডলের সামুদ্রিক অবস্থা ও বায়ুমণ্ডলীয় অবস্থার সংযোগের মাধ্যমে এল নিনো ও লা নিনার আবির্ভাব ঘটে। অর্থাৎ বায়ুমণ্ডলের সাথে সমুদ্রের সম্পর্কের মাধ্যমেই কিন্তু যে পরস্পরের যে আন্তঃসম্পর্ক রয়েছে তার মাধ্যমেই কিন্তু এল নিনো ও লা নিনার উৎপত্তি ঘটে। সাধারণত পেরু ও ইকুয়েডর উপকূলে উচ্চচাপ এবং পশ্চিমে অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া অঞ্চলে নিম্নচাপ বিরাজ করে। তো উচ্চচাপ অঞ্চলের বায়ু নিম্নমুখী হয়ে সমুদ্রের সমান্তরালে পশ্চিমে বয়ে যায় এবং সেখানে নিম্নচাপের প্রভাবে ঊর্ধ্বমুখী হয়। এই ঊর্ধ্বমুখী বায়ু আবার বায়ুমণ্ডলের উপরিভাগ দিয়ে পূর্বমুখী হয়ে পেরু ইকুয়েডর অঞ্চলে নেমে আসে। সাধারণ অবস্থায় সমুদ্র ও বায়ুমণ্ডলের বায়ুর এই চক্রকে বলা হয় ওয়াকাস সার্কুলেশন। ঠিক আছে, এরপর যে বছর পেরু ইকুয়েডর উপকূলে উষ্ণতা স্বাভাবিক অবস্থার থেকে বেড়ে যায় বা কমে যায় সেই বছর এই ওয়াকাস সার্কুলেশন চক্রটি সম্পূর্ণ উল্টে যায়। প্রশান্ত মহাসাগরের পূর্বে
পেরু ইকুয়েডর উপকূলে উষ্ণতা বেড়ে গেলে নিম্নচাপ এবং প্রশান্ত মহাসাগরের পশ্চিমে উচ্চচাপ বিরাজ করে। প্রশান্ত মহাসাগরের উভয় প্রান্তে বায়ুচাপের অবস্থার এই পরিবর্তনকে বলা হয় হচ্ছে দক্ষিণী স্পন্দন বা সাদার্ন অসিলেশন, এসআই, সংক্ষেপে হচ্ছে এসআই। পূর্বে নিম্নচাপের বায়ু ঊর্ধ্বমুখী হয়ে পশ্চিমে সরে যায় এবং পশ্চিমে উচ্চচাপ অঞ্চলে নেমে আসে এবং নিম্নমুখী বায়ু আবার সমুদ্রের সমান্তরালে পূর্বে অগ্রসর হয়ে পেরু ইকুয়েডর উপকূলে এসে পৌঁছায়। বায়ুপ্রবাহের এই উল্টোমুখী চক্রকে বলা হয় এল নিনো সাদার্ন অসিলেশন বা এনসো। এই এনসো চক্রে যখন প্রশান্ত মহাসাগরের পূর্বে নিম্নচাপ বেশ গভীর আর পশ্চিমে উচ্চচাপ থাকে তখন বৃষ্টি হয় এল নিনো, এবং যখন পশ্চিমে নিম্নচাপ স্বাভাবিকের থেকে বেশ গভীর থাকে এবং পূর্বে উচ্চচাপ বিরাজ করে তখন সৃষ্টি হয় লা নিনা। তাহলে বোঝা গেল যে এনসো চক্রে যখন প্রশান্ত মহাসাগরের পূর্বে নিম্নচাপ বেশ গভীর এবং পশ্চিমে উচ্চচাপ থাকে তখন সৃষ্টি হয় এল নিনো। ঠিক আছে, আর যখন উল্টোটা হয়ে যাবে, অর্থাৎ যখন পশ্চিমে নিম্নচাপ স্বাভাবিকের থেকে বেশ গভীর থাকে এবং পূর্বে উচ্চচাপ বিরাজ করে তখন সৃষ্টি হয় লা নিনা। এবার চলো দেখে নিই, এটা আমরা দেখলাম যে কিভাবে এল নিনো সৃষ্টি, এটা কিন্তু খুব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এল নিনো কিভাবে সৃষ্টি হয়। এবার এল নিনো পর্যায়ে সমুদ্র বায়ুমণ্ডলের অবস্থা কিরূপ থাকে সেটা দেখে নিই। দেখো, এল নিনো পর্যায়ে প্রশান্ত মহাসাগরের পূর্ব প্রান্তে সমুদ্রপৃষ্ঠের জলের উষ্ণতা স্বাভাবিকের থেকে 1.5 ডিগ্রি থেকে 2.5 ডিগ্রি বেশি হয় এবং গভীরে থার্মোক্লাইন স্তর পর্যন্ত উষ্ণতা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি থেকে 6 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকে। থার্মোক্লাইনের গভীরতাও বেশি, 150 থেকে 175 মিটার হয়। পূর্ব প্রান্তে বায়ুচাপ স্বাভাবিক গড় বায়ুচাপের থেকে কম থাকে এবং পরিচালন পদ্ধতিতে বৃষ্টি হয়। পশ্চিম প্রান্তে বায়ুর চাপ স্বাভাবিকের থেকে বেশি থাকে এবং বৃষ্টি হয় না। পূর্ব প্রান্তে আয়নবায়ু দুর্বল থাকে। দক্ষিণী স্পন্দন ইন্ডেক্স অর্থাৎ সাদার্ন অসিলেশন ইন্ডেক্স SOI ঋণাত্মক হয়। ওয়াকার সার্কুলেশন দুর্বল হয়ে পড়ে। আচ্ছা, এল নিনো পর্যায়ে সমুদ্র বায়ুমণ্ডলের অবস্থা কেমন থাকে? দেখো, লা নিনা পর্যায়ে প্রশান্ত মহাসাগরের পূর্ব প্রান্তে সমুদ্রপৃষ্ঠ জলের উষ্ণতা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি কম হয় এবং গভীরে থার্মোক্লাইন স্তর পর্যন্ত উষ্ণতা 2 ডিগ্রি থেকে 4 ডিগ্রি কম থাকে এবং থার্মোক্লাইন স্তরের গভীরতা হয় 50 থেকে 100 মিটার। পূর্ব প্রান্তে বায়ুচাপ স্বাভাবিকের থেকে বেশি হয় এবং বৃষ্টি হয় না। দেখো, যখনই বায়ুচাপ বেশি হচ্ছে তখন কিন্তু বৃষ্টি হবে না, কারণ তোমরা জানো নিম্নচাপ হলেই বায়ু ঊর্ধ্বমুখী হয় এবং মেঘের সৃষ্টি করে বৃষ্টিপাত হয়। তাহলে লা নিনা পর্যায়ে কিন্তু এই জন্যই বৃষ্টিপাত হয় না। পশ্চিম প্রান্তে বায়ুচাপ স্বাভাবিকের থেকে কম থাকে এবং পরিচালন পদ্ধতিতে বৃষ্টি হয়। ঠিক আছে, পশ্চিমে দেখো বায়ুচাপ কমে গেল, তো লো প্রেশার হলো, পরে পরিচালন পদ্ধতিতে বৃষ্টি হবে। পূবালি বায়ু প্রশান্ত মহাসাগর নিরক্ষীয় অঞ্চল বরাবর সকল স্থানে শক্তিশালী থাকে। দক্ষিণী স্পন্দন ইন্ডেক্স ধনাত্মক হয়। দেখো, আগেরটা কি ছিল? ঋণাত্মক, এখানে হয়ে গেল ধনাত্মক, পুরো উল্টো অবস্থা। ওয়াকার সার্কুলেশন শক্তি হওয়ার দিকে এগোয়। আগেরটায় কি ছিল? এল নিনোতে দুর্বল ছিল। তাহলে এটা একটু বুঝে নিয়ে পড়লেই তোমাদের কিন্তু যে কনফিউশনগুলো থাকে সেগুলো কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা বুঝে নিই যে জলবায়ু অন্যান্য বিষয়ের উপর এল নিনো ও লা নিনার কি প্রভাব থাকে। দেখো, এল নিনো বছরগুলিতে প্রশান্ত মহাসাগরের পূর্ব প্রান্তে উষ্ণতা বাড়ে, বায়ুচাপ কমে, উষ্ণতা বাড়লে বায়ুচাপ কমে এবং যথেষ্ট বৃষ্টিপাত হয়। পশ্চিম প্রান্তে বায়ুচাপ বেড়ে থাকা, সেটা কি হবে? বৃষ্টিপাত কম হবে। আচ্ছা, যে বছর এল নিনো অত্যন্ত শক্তিশালী হয় সেই বছর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে প্রবল বৃষ্টিতে ভয়ঙ্কর বন্যা দেখা যায় এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে খরা দেখা যায়। উল্টো হবে। 1982 থেকে 83, 1997-98 বছরগুলিতে ক্যালিফোর্নিয়া, মেক্সিকো, পেরু, চিলির ভয়ঙ্কর বন্যা এর সাক্ষ্য বহন করেছে। একইভাবে ওই বছরগুলোতে দক্ষিণ পূর্ব এশিয়া এবং পূর্ব আফ্রিকার বৃষ্টিপাত অত্যন্ত কম হয়েছিল। লা নিনা বছরগুলোতে আবার পশ্চিম প্রশান্ত মহাসাগর অঞ্চলে উষ্ণতা বাড়ে, বায়ুচাপ কমে, যথেষ্ট বৃষ্টিপাত হয়, কিন্তু পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই সময় বৃষ্টিপাত অত্যন্ত কমে যায়। কারণ লা নিনা বছরে পশ্চিমে থাকে নিম্নচাপ ও পূর্বে থাকে উচ্চচাপ। এই কারণেই কিন্তু বৃষ্টিপাত তখন পশ্চিমে বেশি হয় আর পূর্বে তখন উচ্চচাপ থাকার জন্য বৃষ্টিপাত হয় না।
শক্তিশালী লানিনা বছরগুলিতে অস্ট্রেলিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলোতে প্রবল বৃষ্টিপাতে বন্যা দেখা যায় এবং ঘূর্ণবাতের সৃষ্টি হয়। সাইক্লোন, উইলি, তাইপে, টাইফুন প্রভৃতির সংখ্যা বেড়ে যায়। প্রশান্ত মহাসাগরের পূর্ব প্রান্তের দেশগুলোতে অনাবৃষ্টির প্রভাবে খরা হয়। 1998, 99, 1999, 2000 সালে দক্ষিণ পূর্ব এশিয়া ও আফ্রিকার পূর্ব উপকূলের দেশসমূহে অতিবৃষ্টি ঘটে এবং আমেরিকার পশ্চিম দিকে দেশসমূহে বৃষ্টি কম হয়। এল নিনো বছরে পেরু ও ইকুয়েডর উপকূলে উষ্ণ জলের স্রোত বাহিত হয় এবং শীতল জলের ঊর্ধ্বমুখী আবর্ত বন্ধ হয়ে যায় বলে জলে প্লাঙ্কটন জন্মায় না, ফলে মাছের আগমন কমে যায় এবং প্রচুর মাছ মারা যায়। এই অঞ্চলে এল নিনো বছরে জেলেদের জীবনযাত্রার ব্যাঘাত ঘটে। তাহলে দেখলাম যে আমরা যে জলবায়ু অন্যান্য বিষয়ের উপর এল নিনো ও লা নিনা কিভাবে প্রভাব বিস্তার করে। এবার আমরা দেখে নিই এল নিনো ও লা নিনা ও মৌসুমী বায়ু ভারতের পরিপ্রেক্ষিতে যদি আমরা আলোচনা করি তাহলে কি দেখতে পাবো। দেখো, মৌসুমী বায়ুর আগমন ও কার্যকারিতা এল নিনো ও লা নিনার উপর অনেকটা নির্ভরশীল। এল নিনো বছরে মৌসুমী বায়ু অত্যন্ত দুর্বল হয় বলে ভারতীয় উপমহাদেশ অঞ্চলে বৃষ্টিপাত কমে এবং শক্তিশালী এল নিনো বছরে খরার প্রাদুর্ভাব হতে পারে। ভারতে বিগত 50% এল নিনো বছরগুলিতে অত্যন্ত কম বৃষ্টির কারণে খরার প্রাদুর্ভাব হয়। 2002 ও 2009 সালে সবল এল নিনো বছরে ভারতে সৃষ্ট খরা তারই প্রমাণ। আর লা নিনা বছরে কি হয়? মৌসুমী বায়ু অত্যন্ত সক্রিয় হয়। যে বছর লা নিনা ঘটে সেই বছর বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি ঘটে এবং শক্তিশালী লা নিনার প্রভাবে কি হচ্ছে, ভারতীয় উপমহাদেশে প্রবল বৃষ্টিতে বন্যা দেখা যায়। কেন? তোমাদের আগেই বলেছি, প্রশান্ত মহাসাগরের পূর্বে থাকে নিম্নচাপ এল নিনো বছরে, আর পশ্চিমে থাকে উচ্চচাপ। তাহলে লা নিনা বছরে কি হচ্ছে, ভারতবর্ষ কি প্রশান্ত মহাসাগরে পশ্চিম দিকেই আছে, তাহলে সেই বছর কি হচ্ছে, এখানে উচ্চচাপ থাকছে, তাই লা নিনার বছরগুলোতে এখানে বৃষ্টিপাত হবে না। এল নিনো বছরে বৃষ্টিপাত হবে না। কিন্তু লা নিনা বছরে কি হচ্ছে, উল্টোটা ঘটে। তোমরা জানো, লা নিনা বছরে হচ্ছে প্রশান্ত মহাসাগরের পশ্চিমে থাকছে নিম্নচাপ, পূর্বে থাকছে উচ্চচাপ। তাহলে নিম্নচাপ হলেই সেখানে কিন্তু বায়ু ঊর্ধ্বমুখী হয়ে গিয়ে মেঘের সৃষ্টি করে বৃষ্টিপাত ঘটাবে। তাই লা নিনা বছরে ভারতবর্ষে বৃষ্টিপাত বেশি হয়। এল নিনো ও লা নিনার মধ্যবর্তী পর্যায়ে ভারতীয় উপমহাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়া মৌসুমী বায়ু স্বাভাবিক আচরণ করে। তাহলে বোঝা গেল যে ভারতবর্ষে এল নিনো ও লা নিনা মৌসুমী বায়ু আগমনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। আচ্ছা, এবার আমরা দেখব যে কতগুলো কথা তোমাদের বললাম যে সাদার্ন অসিলেশন এই জিনিসটা কি, বা দক্ষিণী স্পন্দন এই বিষয়টা কি। এল নিনো ও লা নিনো অবস্থায় প্রশান্ত মহাসাগরের উভয় প্রান্তে উষ্ণতা পরিবর্তনে বায়ুচাপের যে পরিবর্তন ঘটে তা দক্ষিণী স্পন্দন বা সাদার্ন অসিলেশন নামে পরিচিত। এই যে বায়ুচাপ পরিবর্তন, কোথাও উচ্চচাপ হচ্ছে, কোথাও নিম্নচাপ হচ্ছে, এই যে চাপের পরিবর্তন ঘটছে, এটাই হলো সাদার্ন অসিলেশন। এল নিনো অবস্থায় প্রশান্ত মহাসাগরের পূর্ব প্রান্তে বায়ুচাপ সাধারণ গড় বায়ুচাপের থেকে অনেকটা কম থাকে, তাই তো? বায়ুর যা প্রেসার থাকার কথা তার থেকে, যে বছর এল নিনো হবে তার থেকে বায়ুর চাপ অনেকটা কমে যাবে। প্রশান্ত মহাসাগরের কোন দিকে? পূর্ব প্রান্তে এল নিনো বছরে, আর পশ্চিম প্রান্তে অনেকটা বেশি থাকে। লা নিনা বছরে ঠিক বিপরীত অবস্থা হয়, অর্থাৎ প্রশান্ত মহাসাগরের পূর্ব প্রান্তে গড় বায়ুর চাপ অনেকটা বেশি, পশ্চিম প্রান্তে অনেকটা কম। প্রশান্ত মহাসাগরের উভয় দিকে বায়ুচাপের পার্থক্য, শক্তি ও অবস্থা বোঝানো হয় হলো দক্ষিণী স্পন্দন ইন্ডেক্স বা সাদার্ন অসিলেশন ইন্ডেক্সের সাহায্যে। এই ইন্ডেক্সের অবস্থা দুটি, শক্তিশালী অবস্থা, দুর্বল অবস্থা। এই ইন্ডেক্স নির্ণয় করা হয় পশ্চিমে ডারউইন অর্থাৎ অস্ট্রেলিয়ার ডারউইন ও পূর্ব প্রান্তে তাহিতি দ্বীপের অর্থাৎ ফরাসি পলিনেশিয়া এই বায়ুচাপের পরিবর্তনের উপরে। এই ইন্ডেক্সের মান খুব বেশি ঋণাত্মক হলে, অর্থাৎ তাহিতিতে ইন্ডেক্সের মান গড় বায়ুচাপের থেকে অনেকটা কম এবং ডারউইনে বেশি, ঠিক আছে? কারণ ডারউইন হচ্ছে পশ্চিমে উচ্চচাপ হবে, আর নিম্নচাপের মান অনেকটাই যখন কম হবে তখনই এল নিনো ঘটে। ইন্ডেক্সের মান খুব বেশি ধনাত্মক হলে, তো পজিটিভ হলে, যে ইন্ডেক্সের মান যদি পজিটিভ হয়, অর্থাৎ তাহিতিতে ইন্ডেক্সের মান গড় বায়ুচাপের থেকে বেশি, ডারউইনে কম, তাহলে লা নিনা অবস্থা সৃষ্টি হয়। তাহলে এই সাদার্ন অসিলেশন ইন্ডেক্সের মাধ্যমেই বোঝা যাবে যে এল নিনো না লা নিনা আছে, ঠিক আছে?
এই সাদার্ন অসিলেশন ইন্ডেক্সে দেখো ব্লু লাইনের ওপরে যে অংশটা গেছে সেটা হচ্ছে লা নিনা কন্ডিশন, অর্থাৎ তাহিতিতে তখন লা নিনা, কিন্তু তাহিতিতে যখন এই যে রেড লাইনের নিচে যতটা গেছে সেটা হচ্ছে স্ট্রং এল নিনো। ঠিক আছে, এল নিনো ও লা নিনা বছরে কোন সময় সর্বাধিক শক্তিশালী হয় এবং কেন হয়? কোন সময়? যে যে বছরগুলিতে এল নিনো ও লা নিনার আবির্ভাব ঘটে দেখা গেছে সেই বছরগুলিতে ডিসেম্বর থেকে এপ্রিলে এল নিনো ও লা নিনা সর্বাধিক শক্তিশালী হয়। তাহলে বছরের কোন সময়টাতে এরা শক্তিশালী হচ্ছে? ডিসেম্বর থেকে এপ্রিলে। প্রশান্ত মহাসাগরের সমুদ্র জলের উষ্ণতার সাথে এল নিনো ও লা নিনার উৎপত্তি জড়িত। দেখো বায়ুমণ্ডলের সাথে সমুদ্রের কিভাবে সম্পর্কযুক্ত হচ্ছে। নিরক্ষীয় অঞ্চল বরাবর প্রশান্ত মহাসাগরীয় সমুদ্র সর্বাধিক উষ্ণ হয়, কারণ নিরক্ষীয় অঞ্চল সারা বছর লম্বভাবে কিরণ পড়ে, এই ডিসেম্বর থেকে এপ্রিলে সব থেকে বেশি উষ্ণ হয়। তাহলে কি দেখা গেল যে নিরক্ষীয় অঞ্চল বরাবর প্রশান্ত মহাসাগরের সমুদ্র সর্বাধিক উষ্ণ হয় কোন সময়টাতে? ডিসেম্বর থেকে এপ্রিলে। এল নিনো বছরে এই সময় পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল আন্তর্জাতিক তারিখরেখা থেকে পেরু উপকূল পর্যন্ত উষ্ণতার চরমে পৌঁছায়, ফলে বায়ুচাপ কমে। ঠিক আছে, পূর্ব দিকে বায়ুচাপ কমছে, ঊর্ধ্বমুখী পরিচলন স্রোত সৃষ্টি হয় এবং পূবালি আয়ন বায়ু দুর্বল হয়ে পড়ে, অর্থাৎ উত্তর পূর্ব আয়ন বায়ু সেই সময় কিন্তু দুর্বল হয়ে পড়ে। তাই এল নিনো এই সময় শক্তিশালী হয়। তো যেহেতু আয়ন বায়ু দুর্বল হয়ে পড়ছে তাই এল নিনো এই সময় শক্তিশালী হয়ে উঠছে। আর লা নিনা বছরে কি হয়? ডিসেম্বর থেকে এপ্রিলে প্রশান্ত মহাসাগরের পশ্চিমে, অর্থাৎ আন্তর্জাতিক তারিখরেখা থেকে ইন্দোনেশিয়া পশ্চিম দিকে উষ্ণতা সবচেয়ে বেশি হয়, ফলে বায়ুচাপ কমে, ঊর্ধ্বমুখী পরিচলন স্রোতের সৃষ্টি হবে। ঠিক আছে, এবং পূবালি আয়ন বায়ু অত্যন্ত শক্তিশালী আকার নেয় এবং লা নিনা এই সময় শক্তিশালী হয়। উল্টোটা হয়, আগেরটা কি দেখলাম যে পূবালি আয়ন বায়ু দুর্বল হয়ে পড়েছিল তাই এল নিনো সৃষ্টি হয়েছিল, কিন্তু লা নিনা বছরে দেখতে পাচ্ছি যে পূবালি আয়ন বায়ু অত্যন্ত শক্তিশালী হয়ে যায়, এই জন্য লা নিনা এই বছর শক্তিশালী আকার ধারণ করে। তাহলে বুঝতে পারলে তো তোমরা এই অংশগুলো খুব ভালো করে পড়বে, বুঝে বুঝে পড়বে। এই ভিডিওটা দেখো, দেখে খুব সুন্দর করে এগুলো পড়ো, দরকার হলে আরেকবার বই পড়ে নাও। বই পড়ে এখানে কিন্তু এল নিনো ও লা নিনার পার্থক্য তোমাদের পড়তে হবে, কারণ এটা পরীক্ষায় কিন্তু প্রায়শই আসে। তাহলে আজকে আমরা এই অধ্যায় থেকে কি কি জানলাম? এল নিনো লা নিনা কি, লা নিনা কি, এল নিনো ও লা নিনার উৎপত্তি কিভাবে হয়েছে, এল নিনো পর্যায়ে সমুদ্র বায়ুমণ্ডলের অবস্থা কেমন থাকে, জলবায়ু ও অন্যান্য বিষয়ের উপর এল নিনো ও লা নিনার প্রভাব কি, এল নিনো ও লা নিনা এবং মৌসুমী বায়ুর ওপরে কি প্রভাব বিস্তার করে। এছাড়া কি জানলাম আমরা? যে দক্ষিণী স্পন্দন ও দক্ষিণী স্পন্দন ইন্ডেক্স ও এল নিনা ও লা নিনা বছরে কোন সময় শক্তিশালী হয় এবং কেন হয়। তাহলে আজ তোমরা এই অধ্যায় থেকে যদি খুব ভালো করে পড়ো, তার জন্য তোমাদের জন্য রয়েছে কিছু প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা কি করবে? এই অধ্যায়টা পড়ে সকলে খাতায় লিখে ফেলবে উত্তরগুলো। তাহলে আজকের জন্য তোমাদের যে প্রশ্ন সেগুলো হলো, এল নিনো ও লা নিনার পার্থক্য লেখো, দক্ষিণী স্পন্দন কি, এল নিনো শব্দের অর্থ কি, লা নিনা শব্দের অর্থ কি, এল নিনো ও লা নিনা মৌসুমী বায়ুকে কিভাবে প্রভাবিত করে, এল নিনো ও লা নিনা পর্যায়ে সমুদ্র ও বায়ুমণ্ডলের অবস্থা কিরূপ থাকে। তাহলে আজ এই পর্যন্তই থাক। এখানে আমি তোমাদের বলে দিয়েছি কোনগুলো ইম্পর্টেন্ট, যে মৌসুমী বায়ুর ওপর এল নিনো লা নিনার প্রভাব খুবই ইম্পর্টেন্ট, আর এল নিনো লা নিনার পার্থক্য, এগুলো খুব ভালো করে পড়বে। তাহলে আজ এই পর্যন্ত থাক। সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমাদের যদি এই অধ্যায় সম্পর্কে কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি চেষ্টা করব তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।